হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিক্স জি ইটস ইওর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটি ইউজি অ্যাডমিশন 2024 নিয়ে ডিটেলসে আলোচনা করব। যাদবপুর ইউনিভার্সিটির ইউজি স্টুডেন্টদের মেরিট লিস্ট অলরেডি পাবলিশ হয়েছে। এবার এই ইউজি মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর পরবর্তীতে তোমাদের কি কি স্টেপগুলো করতে লাগবে সেটাই এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ আমরা এই ভিডিওতে দেখব মেরিট লিস্টে যাদের নাম আসছে তারা কি সকলেই অ্যাডমিশন নিতে পাবে, আর যদি অ্যাডমিশন সকলে নিতে না পায় তাহলে কারা কারা অ্যাডমিশন নিতে পাবে, আর যারা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছে তাদের কি কি ডকুমেন্টসগুলো নিয়ে যেতে লাগবে, অ্যাডমিশন অফলাইনে হবে না অনলাইনে হবে, কাউন্সিলিং কি করে হবে, তারপর সেইখানে রিজার্ভেশনটা কেমন হবে। অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটিতে দেখা যায় রিজার্ভেশন নিয়ে অনেকের একটা প্রবলেম হয়, বুঝতে পারো না যে কারা কারা রিজার্ভেশন পাচ্ছ কারা কারা রিজার্ভেশন পাচ্ছ না, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাছাড়া হোস্টেলস তোমরা কারা কারা পাচ্ছ, কেমন করে পাবা সেটা আমরা দেখার চেষ্টা করবো। ওকে, আর যাদের হাই পসিবিলিটি কাদের কাদের চান্স থাকবে সেটাই আমরা দেখবো। সো যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা একটা লাইক দাও, আর তোমার কোনো বন্ধুর দরকার পড়লে বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও। আর ভিডিওটা একটু বড় হবে কারণটা এই ভিডিওতে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেবো, তাই ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তারপরেও যদি তোমার কোনো কোশ্চেনের অ্যান্সার না পাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লাস্টে কমেন্ট করবা। ওকে, চলো তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করি। আর এই ভিডিওটা বানানোর সময় আমি বারবার নিচের দিকে দেখবো, কারণ ল্যাপটপে আমার সমস্ত ডাটা আছে, এখান থেকেই দেখে আমি কথা বলতেছি। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি যাদবপুর ইউনিভার্সিটি। এবার যাদবপুর ইউনিভার্সিটি আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন অলরেডি বিএসসি অনার্স স্টুডেন্টের জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। অর্থাৎ কেমন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, জিওলজি, জিওগ্রাফি এই সমস্ত ডিপার্টমেন্টের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, এবং আর্টসের ডিপার্টমেন্টের মেরিট লিস্ট, আর্টস অনার্সের জন্য মেরিট লিস্ট কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাবলিশ হবে। ওকে, একবার যদি মেরিট লিস্ট পাবলিশ হয় তারপরে তোমাদের এই ভিডিওটাই কাজে লাগবে। সো যে একবার মেরিট লিস্ট পাবলিশ হলে তোমরা দেখতে পাবা যে মেরিট লিস্টে কাদের নাম আসতেছে। যারা যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশনস করছিলা এবং অ্যাডমিশন টেস্ট দিয়েছিলা তাদের সবার নাম চলে আসছে। ওকে, এবার এই সবার নামের ক্ষেত্রে চলে আসছে, এবার সবার নামের তোমরা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছ বা র্যাঙ্ক দেখতে পাচ্ছ, তার মানে সবাই অ্যাডমিশন নিতে পাবা? অ্যান্সার হচ্ছে না, সবাই তো আর অ্যাডমিশন নিতে পাবে না। কারণটা অ্যাডমিশনের জন্য সিট ম্যাট্রিক্স থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু সংখ্যক সিটেই আছে। অর্থাৎ তোমাদের যেমন দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 110 সিট আছে, জিওগ্রাফির ক্ষেত্রে তোমার 20 সিট আছে, জিওলজির ক্ষেত্রে 51 সিট আছে। তো সিট সংখ্যা তো কম আছে, কিন্তু তোমাদের অ্যাডমিশন সংখ্যা অর্থাৎ অ্যাপ্লিকেশনস তো অনেক হচ্ছে, তার জন্য মেরিট লিস্টের নামও অনেক আসছে। তাহলে সবাই তো চান্স পাবা না, চান্স তারাই পাবা যাদের হচ্ছে একটু র্যাঙ্ক ভালো আছে। এবার র্যাঙ্ক ভালো এটা কেমন করে বুঝবা? র্যাঙ্ক ভালোটা বোঝার জন্য তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে লাগবে যে তোমার কোন সাবজেক্টে এবং তোমার কোন রিজার্ভেশন আছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে। সো কারা কারা বেশি পসিবল থাকবে সেটা আমরা ভিডিও লাস্টে ডিসকাস করবো, যে কাদের কোন র্যাঙ্ক থাকলে কোন সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের হচ্ছে বিশেষ তোমাদের চান্স আছে এবং তোমরা গিয়ে তোমরা এডমিশন নিতে পারো। এবার আসি আমরা এডমিশনে, এটা তাহলে লাস্টে ডিসকাস করবো। ওকে, এডমিশনে আসি। তোমরা যারা যারা যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ মেরিট লিস্টে যাদের ভালো র্যাঙ্ক আছে তারা অ্যাডমিশন নিবা। অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু তোমাদের কি করতে লাগবে? যাদবপুর ইউনিভার্সিটি অফলাইন কাউন্সিলিং এ অ্যাটেন্ড করতে লাগবে। অর্থাৎ এখানে কিন্তু অনলাইন কাউন্সিলিং হয় না, তোমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে ক্যাম্পাসে যেতে লাগবে, ক্যাম্পাসে যে ডেটে যেতে লাগবে সেই ডেটে পৌঁছাইতে লাগবে, এবং পৌঁছানোর পর কিন্তু তোমাদের অ্যাডমিশন ওখানে হবা। ঠিক আছে, ওখানে কাউন্সিলিং হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমরা অ্যাডমিশন নিবা। এই জন্য অফলাইনে যেতে লাগবে সবার, যার যেখানেই বাড়ি আছে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে অফলাইনে গিয়েই অ্যাডমিশন নিতে লাগবে। এবার তোমাদের যখন অ্যাডমিশন নিতে যাবা বা কাউন্সিলিং এ যাবা তখন কিছু ডকুমেন্টস তোমাদের নিয়ে যাইতে লাগবে। কি কি ডকুমেন্টস নিয়ে যাইতে লাগবে সেটাই আমি একবার এখানে ডিসকাস করতেছি। প্রথম কথা, তোমাদের হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা করছো যাদবপুর ইউনিভার্সিটি সেটার কিন্তু প্রিন্ট আউট নিয়ে যেতে লাগবে। তারপরে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে লাগবে। তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাসিক সেল অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে লাগবে। এবং সঙ্গে সঙ্গে তোমাদের যদি রিজার্ভেশন থাকে তাহলে এসসি, এসটি, পিডব্লিউ, ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে লাগবে। ওকে, সঙ্গে সঙ্গে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট মাস্ট, এবং ক্যান্ডিডেট কপি অফ দ্য অ্যাডমিট কার্ড। অর্থাৎ তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য যে অ্যাডমিট কার্ড পাচ্ছ সেই অ্যাডমিট কার্ডটাও তোমাদের নিয়ে যেতে লাগবে। হ্যাঁ, তবে যে সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের এক্সাম হয় নাই, যেমন তোমাদের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে, জিওলজি ডিপার্টমেন্টে এক্সাম হয় নাই, তাদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে লাগবে না। ওকে, এবার আসি যাদবপুর ইউনিভার্সিটি যখন তোমরা অ্যাডমিশন হবা, অ্যাডমিশনের জন্য তোমাদের কিন্তু ফিস সাবমিট করতে লাগবে হচ্ছে 1860 রুপিস তোমাদের ফিস সাবমিট করতে লাগবে। ওকে, এটা শুধু অ্যাডমিশন ফি। আর তোমাদের ক্লাস স্টার্ট হওয়ার চান্স আছে হচ্ছে 1 আগস্ট থেকে, তারপরে এটার ডেটটা একটু ভেরি করবে ক্লাস স্টার্ট হওয়া। এবার আসি রিজার্ভেশনের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের যারা যারা স্টুডেন্ট আছে, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের ক্ষেত্রে তোমাদের
তোমাদের রিজার্ভেশন যে নিয়ম অনুযায়ী হয় সেই নিয়ম অনুযায়ী হবে। যেমন তোমরা ওবিসি এস সার্টিফিকেট যেটা আছে, ওবিসি এ ওবিসি বি এস সার্টিফিকেট যে রিজার্ভেশন নিয়ম অনুযায়ী আছে সেই রিজার্ভেশন, তেমনই এসসি এসটি পিডব্লিউডি যেটার ক্যাটাগরি আছে ইডব্লিউএস, ঠিক আছে, সমস্ত কিছু নর্মাল নিয়ম অনুযায়ী হবে। কিন্তু যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেট থেকে আসতেছো, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের বাইরে থেকে এখানে আসে অ্যাডমিশন নিচ্ছ, ত্রিপুরা থেকে আসতে পারো বা তোমরা আসাম থেকে যেখান থেকে আসতেছো যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য, তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে লাগবে, তোমাদের এসসি এসটি ওবিসি এ ওবিসি বি কোনো সার্টিফিকেট কিন্তু এখানে কাজ করবে না। ওকে, তোমরা যারা যারা বাইরের স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গলে আসতেছো অ্যাডমিশন নেওয়ার জন্য, ওবিসি, আবার বলতেছি ওবিসি এসসি এসটি, এই সার্টিফিকেট গুলো তোমাদের কিন্তু কাজ করবে না। তোমরা এখানে জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরিতেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে লাগবে। হ্যাঁ, তবে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও, তোমরা বাইরের স্টেটের থেকে আসতেছো কিন্তু পড়াশোনা এখানে করছো বা এখানে থাকো, তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা যদি তোমাদের 10 ইয়ার্সের বেশি হয়, তাহলে তোমরা কিন্তু এখানে সেই সার্টিফিকেটগুলো তোমরা রিজার্ভেশন পাচ্ছ। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যদি তোমাদের ওয়েস্ট বেঙ্গলে রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট যদি তোমাদের 10 ইয়ার্সের বেশি হয়, তাহলে ওবিসি বি ও এসসি এসটি ওবিসি এ সমস্ত কিছু তোমরা এখানে হচ্ছে রিজার্ভেশনগুলো পাচ্ছ। অন্যথায় তোমরা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে প্রবেশ করতে লাগবে। এবার আসি, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হও বা বাইরের স্টেটের স্টুডেন্ট হও, ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে মনে রাখতে লাগবে তোমাদের কিন্তু ওবিসি এনসিএল লাগবে, অর্থাৎ নন ক্রিমি লেয়ার লাগবে। যদি ওবিসি ক্রিমি লেয়ার হও তাহলে তোমাদের কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতেই অ্যাডমিশন নিতে লাগবে। আর যদি ওবিসি এনসিএল হয় অর্থাৎ নন ক্রিমি লেয়ার হয়, তাহলেই কিন্তু তোমরা কি করতে পারো, রিজার্ভেশন পাচ্ছ। এবার নন ক্রিমি লেয়ারের জন্য মনে রাখতে লাগবে তোমাদের কিন্তু যে নন ক্রিমি লেয়ারের জন্য সার্টিফিকেটটা লাগবে, সেটা কিন্তু তোমাদের যেমন এইচডিওর কাছে সাইন নিতে লাগে বা কোনো গ্যাজেটেড অফিসারের কাছে সাইন নিতে লাগে, সেই সাইনটা কিন্তু তোমাদের অ্যাডমিশন ডেটের 1 ইয়ারের মধ্যে হতে লাগবে। অর্থাৎ অ্যাডমিশন ডেট যেই দিন হচ্ছে তার থেকে কিন্তু 1 বছরের মধ্যে কোনো ডেটে সাইন করা হতে লাগবে। অর্থাৎ তোমাদের রিসেন্টলি যদি 5-6 মাস আগে সাইন করা আছে তবে চলে যাবে, আর যদি সেটা না থাকে তাহলে অবশ্যই তোমরা ওটা কিন্তু সাইন করে নিবা, ওকে, অ্যাডমিশনের জন্য। আর একটা কথা, তোমরা যদি অ্যাডমিশনের দিন কেউ ওবিসি এনসিএল সার্টিফিকেট দেখাইতে না পারো, তাহলে কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না। তোমরা অ্যাডমিশনের পর তোমাদের 7 দিন টাইম দেওয়া হবে, সেই 7 দিনের মধ্যে কিন্তু গিয়া ওবিসি এনসিএল সার্টিফিকেটটা দিতে লাগবে। আর যদি এখন ওবিসি এনসিএল সার্টিফিকেট দিতে না পারো, তার জন্য তোমাদের কিন্তু ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টের ক্ষেত্রে একটা 10 রুপি স্ট্যাম্পের উপর একটা 10 রুপি স্ট্যাম্পের উপর একটা সাইন দিতে লাগবে, যেটাতে তোমরা লিখে দিবে যে তুমি যদি ওবিসি এনসিএল সার্টিফিকেট না দিতে পারো তাহলে তোমাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হবে, ওটা তোমাদের দিতে লাগবে। ঠিক আছে, বলাই আছে এখানে, বলতেছি ক্যান্ডিডেট অ্যাডমিটেড আন্ডার ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরিজ মাস্ট বি সাবমিটেড অ্যান্ড আন্ডারটেকিং অন এ রেট 10 rupees non-judicial stamp paper stating that the admission will be revoked of their OBC certificate becomes invalid in future. যাহলে তোমাদের যদি OBC সার্টিফিকেটটা ইনভ্যালিড হয় তাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্সেল হবে। ওকে, তাহলে 10 রুপিস নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের উপর তোমাদের কিন্তু আন্ডারটেকিং দিতে লাগতেছে, এই কথাটা ওকে মনে রাখবা। ওকে, এইখানে গেল। তাহলে তোমাদের আর হোস্টেলস, এবার হোস্টেলসের জন্য একটু কড়াকড়ি নিয়ম আছে। হোস্টেলসে তোমরা অনেক হোস্টেলসের লিমিটেড সিট আছে, কিন্তু অনেক স্টুডেন্টদের হোস্টেলস পাবা। হোস্টেলস পাওয়ার জন্য কি কি ফর্ম ফিল আপ করতে লাগবে, কি কি করতে লাগবে, এটা নিয়ে আমরা ডিটেলসে আলাদা একটা ভিডিও বানাবো। ওই ভিডিওতে হোস্টেল সম্বন্ধে ডিটেলসে আলোচনা করবো, এইখানে আমরা হোস্টেলস থেকে আলোচনা করতেছি না। ওকে, এবার যারা যারা বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে মনে রাখবা তোমাদের কিন্তু অফলাইন কাউন্সিলিং কিন্তু বিভিন্ন ডেটে হবে, এটা মনে রাখবা। অর্থাৎ ফিজিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা ডেটে আলাদা টাইমে তোমাদের অ্যাডমিশন হবে। এবার অ্যাডমিশনের জন্য তোমাদের যে অনলাইন কাউন্সিলিং বা ভেরিফিকেশন হবে, তার জন্য তোমাদের কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির অফলাইন ক্যাম্পাসে যেতে লাগতেছে। ঠিক আছে, অফলাইনে যাওয়ার পর তোমাদের কি হবে, একবার ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর যারা যারা অ্যাডমিশনের চান্স পাবা তারা হচ্ছে অ্যাডমিশন নিয়ে নেবা। ওকে, এবার ডেটগুলো বলতেছি। যারা যারা ফিজিক্সের স্টুডেন্ট আছো, ফিজিক্সের স্টুডেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু হচ্ছে 22 জুলাইয়ে তোমাদের অ্যাডমিশন হচ্ছে। প্রথমে তোমাদের কাউন্সিলিং হবে, কাউন্সিলিং হবে, যারা যারা চান্স পাবা তাদের ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পর তোমাদের অ্যাডমিশন হবে। ওকে, তাহলে 22 জুলাই ফিজিক্সের স্টুডেন্টের জন্য, কেমিস্ট্রি স্টুডেন্টের জন্য 23 জুলাই এবং ম্যাথামেটিক্স স্টুডেন্টের জন্য তোমাদের হচ্ছে 24 জুলাই তোমাদের হচ্ছে কাউন্সিলিং। ওকে, বা অ্যাডমিশন, তোমরা এটা যেটাই বলতে পারো সেটাই যেতে পারো। এবং জিওলজিক্যাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি সায়েন্সের ক্ষেত্রে স্টুডেন্টের ক্ষেত্রে তোমাদের অ্যাডমিশন হবে 25 জুলাই। ওকে, 25 জুলাই। সো ফিজিক্স স্টুডেন্টের ক্ষেত্রে 22, কেমিস্ট্রি 23, ম্যাথামেটিক্স 24, জিওলজিক্যাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি ক্ষেত্রে তোমাদের 25 জুলাই। ওকে, আদার্স বোর্ডের কাউন্সিলিং আলাদাভাবে হবে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাউন্সিলিং আলাদাভাবে। আদার্স বোর্ডের কাউন্সিলিং ফিজিক্সের ক্ষেত্রে 11:30 AM থেকে, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে 1 PM থেকে। আদার্স বোর্ড কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের 11:30 AM এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে 1 PM।
আদার্স বোর্ডের ক্ষেত্রে ম্যাথামেটিক্স 11 AM থেকে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে 2 PM থেকে। জিওলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সবার একসঙ্গে কাউন্সিলিং হবে 11 AM থেকে, এবং জিওগ্রাফির ক্ষেত্রে সবার একসঙ্গে কাউন্সিলিং হবে। রিপোর্টিং টাইম হচ্ছে তোমাদের হচ্ছে 2 PM। এটা হচ্ছে অফলাইনে গিয়ে তোমাদের অ্যাডমিশন নিতে লাগবে, সমস্ত কিছু আমি বললাম। এবার কথা হচ্ছে কারা কারা চান্স পাবা আর কারা কারা চান্স পাবা না, এটা একবার বোঝার চেষ্টা করি। দেখো তোমাদের যদি সিট ডিস্ট্রিবিউশন দেখো, সিট ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে সিট ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল সিট 81, সেখানে কিন্তু আদার্স বোর্ড প্লাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে। তাহলে মনে রাখবো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা কিন্তু, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের আন্ডারে যে কটা সিট আছে ম্যাট্রিক্সে, সেটাই ওই স্টুডেন্টরাই কিন্তু অ্যাডমিশন নিতে পাবা। আর আদার্স বোর্ডের ক্ষেত্রে যতগুলো সিট আছে সেটাই কিন্তু আদার্স বোর্ডের স্টুডেন্টরাই অ্যাডমিশন নিতে পাবে। যেমন আমি বলতেছি যে ওয়েস্ট বেঙ্গল ফিজিক্সের ক্ষেত্রে জেনারেল কাস্টে জেনারেলে 21 সিট থাকতেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আদার বোর্ডের জন্য 19 স্টুডেন্ট সিট থাকতেছে। ওকে, এসসির ক্ষেত্রে তেমন দেখতে পাচ্ছ 10 আর 8 থাকে, এসটির ক্ষেত্রে 3-2, ওবিসির ক্ষেত্রে 5-3, ওবিসি বি এর ক্ষেত্রে 4 আর 2, পিডব্লিউ দুইটার থেকেই নিবে আর স্পোর্টস থেকে দুইটার থেকেই নিবে। ওকে, এই যে একটু আগে যে ডেটগুলা বললাম সেটাই ক্ষেত্রে কিন্তু পিডি এবং স্পোর্টস ক্যাটাগরি স্টুডেন্টরা ওই ডেটে যাবে না, তাদের কিন্তু আগেই যেতে লাগবে। কারণটা পিডি এবং স্পোর্টস ক্যাটাগরি স্টুডেন্ট ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা করে ভেরিফিকেশন হয়, সেই ভেরিফিকেশনটা কিন্তু এই ডেটের আগেই হবে। ঠিক আছে, তোমাদের ডেটটা কোন ডিপার্টমেন্টের কোন ডেট আমি সেটাও এখনই বলে দিচ্ছি। তাহলে আগের যে ডেটগুলো বলছি সেখানে কিন্তু স্পোর্টস ক্যাটাগরি বা পিডিও স্টুডেন্টের জন্য কিন্তু না। তেমনই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে 72টা সিট আছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 110 সিট আছে, জিওলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 51 অ্যান্ড জিওগ্রাফির ক্ষেত্রে 20 সিট আছে। এবার একটা জিনিস মাথায় রাখবা যে অনেক স্টুডেন্টের নাম আসছে, কিন্তু একটা জিনিস খেয়াল করবা ভালো করে, যে তোমার কিন্তু প্রথমের দিকে সাপোজ তোমার কথা ফিজিক্সের কথাই আমি বলতেছি, একটা এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি, 21 সিট আছে। তার মানে এমন না যে তোমার যদি জেনারেল র্যাঙ্ক 33 আছে তুমি অ্যাডমিশনের চান্স পাবা না। প্রথমের দিকে অনেকে কিন্তু অ্যাডমিশন নেয় না, অনেকে অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, অনেকে হয়তো ড্রপ দিয়ে দেয়, বা অনেকে হয়তো আরো কোনো সিইউটি ইউজি দ্বারা হয়তো ও সেন্ট্রাল কোনো ইউনিভার্সিটিতে চলে গেছে। তো এইখানে কিন্তু সিট খালি থাকবে, তার জন্য মনে রাখো যে 40 স্টুডেন্ট অবধি, যারা 1 থেকে 45 স্টুডেন্ট আছে তারাও কিন্তু চান্স পাওয়ার, 45 অবধি যাদের র্যাঙ্ক আছে জেনারেলের কথা বলতেছি তারাও কিন্তু চান্স পেতে পারে। এবার দেখো 40 অবধি যদি যায় জেনারেলের র্যাঙ্ক, তার মানে 40-র মধ্যে কিন্তু অনেকজন এসসি এসটি ওবিসি চলে গেল। যখন রিজার্ভেশনের ক্ষেত্রে যাবা, রিজার্ভেশনের ক্ষেত্রে কিন্তু আবার কি হবে, তখন হচ্ছে ওই সিটগুলো তো আগে জেনারেলে অ্যাডমিশন নিয়ে নিছে, তাহলে তোমার কিন্তু রিজার্ভেশনের সিটটা অনেক একটু উপরে উঠে আসবে। তার জন্য এই জিনিসটা খেয়াল রাখবা যে কারা কারা চান্স পাইতে পারো। তোমরা একবার সিট ম্যাট্রিক্সটা ভালো করে দেখবা, তারপরে সিরিয়াল নাম্বারটা দেখবা, তারপরে ঠিক করবা যে কারা কারা চান্স পেতে পারো। ওকে, আর অফলাইন কাউন্সিলিং হয় এই জন্য অনেকে সেই দিন উপস্থিত থাকতে পারে না কাউন্সিলিং এর দিন, তার জন্য কিন্তু অনেকটা পিছনের স্টুডেন্টরাও অনেকে চান্স পেয়ে যায়। ওকে, এই জিনিসটা খেয়াল রাখতে লাগবা। এবার কারা কারা তোমরা চান্স পাচ্ছ এটা বলার জন্য আমি তোমাদের বলবো যে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। আগের ভিডিওতেও বলছিলাম কমেন্ট সেকশনে জানাও, তোমরা অনেক অদ্ভুত কমেন্ট করো যে আমার সিরিয়াল নাম্বার 30, আমি কি চান্স পাবো। আমি কেমন করে বুঝবো? তোমার পুরা জিনিসটা বলতে লাগবে না, তুমি কোন সাবজেক্টে কোন ক্যাটাগরির স্টুডেন্ট, তারপরে সে বোঝা যাবে যে তোমরা হচ্ছে চান্স পাবা কি পাবা না। কারণটা প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা সিট আছে, প্রতিটা সাবজেক্টের ক্যাটাগরিতে আলাদা আলাদা সিট আছে। এবার তার জন্য তোমাদের আমি শিওর অ্যান্সার দিতে পারবো কমেন্ট সেকশনে তখনই যদি তুমি ওইটা ডিটেলসে লিখতে পারো যে তোমার এই সাবজেক্ট এই ক্যাটাগরি তোমার সিরিয়াল নাম্বার এত বা র্যাঙ্ক তোমার এত, তাহলে তুমি চান্স পাবা কি পাবে না সেই হিসেবে আমি একটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার দিতে পারি। তারপরে তোমরা অ্যাডমিশনের জন্য ওখানে যাবা, অফলাইনে কাউন্সিলিং করে অ্যাডমিশন নিতে পারো। তো এটা গেল। তো এই ভিডিও আমি পরের ভিডিওতে তাহলে বানাবো তোমাদের হোস্টেলস কেমন করে পেতে পারো, আর ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা হচ্ছে কত সিরিয়াল নাম্বার আছে, কি তোমার হচ্ছে ক্যাটাগরি কি আছে এবং কোন সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে আমি তোমাদের অ্যান্সারগুলো দিতে পাবো। এবং যখনই আর্টসের অনার্সের মেরিট লিস্ট পাবলিশ হবে তখন আমরা আর্টস অনার্সের জন্য মেরিট লিস্টের নিয়ে ভিডিও বানাবো। ঠিক আছে, ওখানে কারা কারা চান্স পেতে পারে ওগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা ভিডিও শেষে কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সঙ্গে সঙ্গে আর একটা কথা, কেউ যদি যাদবপুর ইউনিভার্সিটিতে এখন ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করতেছো, যাদবপুরের অনেক স্টুডেন্টই আমার কাছে ফিজিক্স অনার্স পড়াশোনা করে থাকে, তাহলে তোমরা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করতে পারো এবং ডেমো লেকচার হিসেবে ফিজিক্সের ইউটিউব চ্যানেলে প্রচুর ডেমো লেকচার পাবা, সেগুলো তোমরা দেখতে পারো। এবং যে কোনো তোমরা সেমিস্টারে আসো যাদবপুর ইউনিভার্সিটিতে, তোমরা কি করতে পারো, ফিজিক্স পেইড ব্যাচে জয়েন করতে পারো বা আইআইটি জ্যামের প্রিপারেশন নিতে পারো। ফিজিক্সে তোমাদের ক্যারিয়ার গড়ে তুলতে অনেক সাহায্য হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।